আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম দেখা গল্পের পার্টের তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পৃথিবীতে প্রতিদিন অদ্ভুত জিনিস ঘটে, আজ আমি সেটাই করলাম। কারণ বাসর ঘরে বোর আগে আমি চলে এসেছি, কিছু করার নেই। ক্ষত জায়গায় ব্যথা অনুভব করছি, উঠতে বসতে অনেক কষ্ট হচ্ছে, তাই বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পরি এসে চেঁচামেচি শুরু করলো। আমি বললাম কি হয়েছে? পরি বললো উঠো। আমি বললাম কেন? পরি বললো বাইরে দাও। আমি বললাম কেন? পরি বললো যেতে বলছি যাও। বাইরে গিয়ে 1 মিনিট পরে দরজা নক করবে। আমি বললাম মানে কি? পরি বললো যা বলছি তাই করো। কি আর করার, বাইরে তো যেতে হবে, লক্ষ্মী বউ বলেছে। কষ্ট করে বাইরে গেলাম, পরে ভিতর থেকে দরজা লক করে ফেলেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, কি ভেবে আমি উঠোনের দিকে তাকালাম। এবার একজন নয় 2-3 জন দাঁড়িয়ে আছে। আমি বেবাসাকে খেলাম, সবার পরনে ব্ল্যাক ড্রেস, সবার মুখে বিভিন্ন ধরনের মাস্ক। উঠোনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে ইশারা করলো তাদের দিকে যেতে। আমি ভয় পেলাম না, দাঁড়িয়ে আছি। 1 মিনিট কখন হবে? আজকে 1 মিনিট যেন 1 ঘন্টার মতন লাগছে। এবার আস্তে আস্তে ভয় লাগতে লাগলো, কেউ যেন আমাকে পিছন থেকে গুলি করে দিবে। তা হলো না, যতবার তাদের দিকে তাকাচ্ছি ততবার তারা ইশারা করছে তাদের দিকে যেতে। আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না কি করব, কিন্তু না যাওয়াটাই সেও। নিশ্চয় তারা শুভ্রার লোক না, আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কোথায় আশ্রয় নিতে হবে। অবশেষে 1 মিনিট হলো, আমি দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। পরি দরজা খুলে দিল। আমি কোন রকম ফান্ডা নিয়ে ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। পরি বলল কি হলো, এভাবে ভিতরে আসলে কেন? আমি বললাম না কিছু না। পরি এবারে বড় ঘন্টা টেনে আমাকে সালাম করলো। এতক্ষণে মনে হলো আমার আজকে বাসর রাত। বাসর ঘর তো দেখে বুঝার উপায় নেই এটা বাসর ঘর না নর্মাল ঘর। রুমে কিছুই নেই, একটা ফুল পর্যন্ত নেই। ও সেট মনে নেই একজন আমাকে সালাম করে বসে আছে, তাকে উঠাতে হবে। পরে বললো এতক্ষণ লাগলো? আমি বললাম মনে ছিল না। পরে বললো আজকে যেন আমাদের বিয়ে হয়েছে সেটা মনে আছে? আমি বললাম হালকা। পরে বললো একদম দিব। আমি বললাম আচ্ছা বিছানায় চলো, আমি কোলে নিতে পারবো না, আমি অসুস্থ। পরে বললো আমি সেটা জানি পাগল। আমি বললাম কালকের মধ্যে আমাদের এই শহর ছেড়ে যেতে হবে। পরে বললো আমি বললাম পরি কোথায় যাবো ঠিক করেছো? পরে বললো রাঙামাটি। আমি বললাম সেখানে কি নিরাপদ আশ্রয় পাবো? পরে বললো সেখানে আমার একজন আত্মীয় আছে, সেখানে 1 বছর অনায়াসে গা ঢাকা দিয়ে থাকতে পারবো। সেখানে যেন আমরা আছি কেউ বুঝবে না। আমি বললাম আব্বু আম্মুকে কিভাবে বুঝাবো? পরে বললো তাদেরকে আমি বুঝাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে বললো তাদেরকে বলবো আমরা ঢাকা যাচ্ছি আর ফোনে তো কথা হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি বললাম সরি। পরে বললো কি জন্য? আমি বললাম এরকম একটা বাসর রাত রচিত করার জন্য। পরি বলল দূর, এটা আমার জন্য বেস্ট। আমি বললাম তোমার সব প্রিয় জিনিসগুলো অদ্ভুত, কিভাবে আমাকে বিয়ে করলে ভেবেই পাই না। পরি বলল তোমাকে পছন্দ করবে এমন একটা দিক বলো। আমি বললাম অনেকগুলো আছে। পরি বলল কয়েকটা বলো। আমি বললাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে আমি দেখতে স্মার্ট না, চেহারার গঠন দেখতে সুন্দর না। পরি বলল দূর, সব তোমার মিথ্যা ধারণা, তুমি দেখতে খুবই স্মার্ট, তোমার চেহারা খুবই সুন্দর, তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে, অযথা মিথ্যা বানোয়াট কথা বলবে না তো। আমি বললাম সত্যি তো। পরি বলল কসু সত্যি। এখন আমাকে ডাইন দিক থেকে জড়িয়ে ধরো, বলেও বাম দিক হবে না, না হলে তোমার ক্ষত জায়গায় টান পড়বে। আমি বললাম ঠিক আছে। পরি বলল অসমাপ্ত, বাসর ঘরটা জামিলা শেষ হবার পরে করবো। আমি বললাম সেই আশা মনে হয় নিরাশা। পরি বলল কেন? আমি বললাম আমি যেন কোথায় শুনেছি মৃত্যুর 40 দিন আগে মানুষের মনে একটা মৃত্যুর ভয় ঢুকে। আমার মনে ভয়টা আরো কিছুদিন আগে ঢুকছিল, বুঝতে পারিনি মৃত্যু এত সন্নিকটে। পরি বলল চুপ, একদম চুপ, আজারিয়া কথা বলার সময় পায় না, হনুমান কোথাকার। আমি বললাম আল্লাহ ভালো জানে। ভোর রাতে আমার ঘুম ভেঙে গেল। পরে দেখি আমার বুকের উপর ঘুমিয়ে আছে, অন্ধকারে কিছু দেখছি না, চোখ বুঝে শুয়ে আছি কিন্তু ঘুম আর আসছে না। তাই আমি অপর পাশ থেকে পরীকে জড়িয়ে ধরলাম, ওর কপাল থেকে হাত দিয়ে চুলগুলো সরিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এটার বাইরের দিক যেমন হোক, মনের দিক থেকে মেয়েটা এখনো পিচ্ছি। মনে পড়ে গেল সেদিনের কথা, খুব বেশি দিন নয়। কি অভিনয়টা না আমার সাথে করলো। প্রথমে কাজল চোখে আমার দিকে তাকিয়ে থেকে কাবু করলো, পরে করলো বোবা হবার অভিনয়, আবার বিন্দেশি হয়ে। একটা মেয়ে মানুষের মাথায় এত বুদ্ধি থাকতে পারে সেটা পরীকে না দেখলে বোঝা যায় না। রাতে যদি ওকে প্রতিদিন এভাবে জড়িয়ে ধরতে পারতাম, জীবনটা আমার ধন্য হতো। এত সবার আমাকে আপন করে নিবে সেটা আমি ভাবতে পারিনি। কিছুদিন পর যদি আমি মরে যাই, আমার শূন্যতা তাকে কতদিন কাঁদাবে, আমার কথা সে কতদিন মনে রাখবে। দূর, কি আজগবি চিন্তা করছি। আজকে দিনের মধ্যে অনেক দূর চলে যাব। ঘুমের ঘরে পরি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, আমার বুকের সাথে একদম লেপটে আছে। ইচ্ছা করছে সারা জীবন বাহুডারে আগলে রাখি, কিন্তু তার আর উপায় নেই। ঘুম আসছে না। বিছানার পাশ থেকে মোবাইলটা নিয়ে ডিসপ্লেটা অন করলাম, স্ক্রিনের সামনে মেসেজের নোটিফিকেশন দেখতে পেলাম, তাই মেসেজটা ওপেন করলাম। মেসেজ দেখে তো আমি অবাক, একদম অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজে লেখা ছিল নিজের পায়ে নিজে কুড়াল মারলি, যদিন পারিস বাকি সময়টা নিজের পরিবারকে সময় দে, নিজের বিপদ নিজে ডেকে নিসিস, তাই বাঁচতে চাইলে বাড়ি থেকে কোথাও যাবি না। রীতিমতো ভাবনায় পড়ে গেলাম মেসেজ দেখে। কে হতে পারে? আমার শত্রু না মিত্র বুঝতে পারছি না। নাম্বারটা তো অপরিচিত, কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারলি এই বাক্যটার স্পষ্ট কিছু বুঝতে পারলাম না। কিসের ইঙ্গিত দিল? খুব সকালে বাসে করে রওনা হলাম রাঙামাটির উদ্দেশ্যে। ঠিকানা অনুযায়ী পৌঁছাতে 2-2.5 ঘন্টা লাগবে। আব্বু আম্মু আর বন্ধুটার থেকে বিদায় নেওয়ার টাইমে কেমন জানো লাগছিল, মনে হচ্ছিল তাদের সাথে আর কখনো দেখা হবে না। এখন আর মেসেজগুলো আর অপরিচিত লোকগুলো নিয়ে আমি মগ্ন। কে হতে পারে? আমাকে প্রতিনিয়ত ভাবিয়ে তুলছে। ওরা কারা? কেন জানো মনে হচ্ছে শুভ্রার লোক। যাই হোক, আমি শুভ্রার সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি পরির সাথে। দূর জানাই একটু সুখে থাকবো বলে। পরির ভালোবাসা, তার উপর আমার আস্থা আছে। আর কাঁধে হেলান দিয়ে পরি শুয়ে আছে।
আমি এক পাশ থেকে বিপরীত হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে আছি। গাড়ি চলছে আপন গতিতে। পরীকে কিছু জিজ্ঞেস করার এটাই উপযুক্ত সময়। আনাস থেকে সব প্রশ্নের উত্তর পাইনি। আমি বললাম পরি বলল আমি বললাম তোমাকে কিছু প্রশ্ন করার আছে। আমাকে মারার উদ্দেশ্যটা কি তুমি একটু আমাকে স্পষ্ট করে বলবে? পরি বলল কেন এসব খুঁচিয়ে তুলছো? আমি বললাম প্লিজ বলো। পরি বলল বলে দিব। আমি বললাম পরি বলল এখন বলবো না, সময় হলে বলবো। আমি বললাম কিছু কারণ বলি, দেখো মিলছে কিনা। পরি বলল বলো। আমি বললাম প্রথমত আমি একটা সিম কোম্পানির এজেন্ট, আমাকে সরিয়ে তারা নিজস্ব এজেন্ট বসাবে, তারপর সব খবরাখবর সংগ্রহ করবে। দ্বিতীয়ত আমার মৃত্যুর খবর দিয়ে হ্যাকিনের সব বিষয়টা দামাচাপা দিবে। পরি বলল দুর্বুদ্ধু, প্রথমের কারণটা ঠিক আছে কিন্তু দ্বিতীয়টা অযৌক্তিক। পরি বলল প্রথমেরটা ঠিক আছে, পরেরটা সম্ভব না। আমি বললাম কেন? পরি বলল দেশে প্রতিদিন খুন হচ্ছে, দেশের 8-10টা খুনের সাথে এটা চলে যেত, এটা কোনো হ্যাকিনের উপরে প্রভাব ফেলতো না। তোমার সাথে রয়েছে পুরানো কোনো শত্রুতা দেখো মনে করে। আমি বললাম এই ঘটনাগুলোর আগে শুভ্রাকে আমি কখনো দেখেছি বলে মনে হয় না। পরি বলল ভেবে দেখো। আমি বললাম আরে বাবা সত্যি? পরি বলল কোনদিন স্পষ্ট করে এই কারণটা আমি বলবো। আমি বললাম এখন বলে সমস্যা কোথায়? পরি বলল আর বাবা দেয়ালের কান আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। প্রায় আড়াই ঘন্টা পরে বাস থামলো। রাঙামাটি সদরে চলে এসেছি। এখান থেকে আবার কোথায় যেতে হয় জানি না। একটা হোটেলে খাবার খেলাম, একটু রেস্ট নিয়ে আবার সিএনজিতে উঠলাম। পরে একটা ঠিকানার নাম বললো, ড্রাইভার সেই উদ্দেশ্যে যাচ্ছে। জীবনে কোনোদিন রাঙামাটি আসিনি, তাই এসব জায়গার নামও চিনি না। আমি বললাম এসব জায়গা তুমি চিনো কিভাবে? পরে বললো আমি এমন দেশে গিয়েছি যেগুলো তুমি নামও শুনোনি। আমি বললাম কে জানে, এখন থেকে তোমাকে এসব কিছু ছেড়ে দিতে হবে। পরে বললো ছেড়ে তো দিয়েছি কিন্তু একটা কাজ বাকি আছে। আমি বললাম আবার কি? পরে বললো ওই অ্যালেক্স। আমি বললাম মানুষকে ক্ষমা করতে শিখো। পরে বললো না, তাকে আমি কখনো ক্ষমা করব না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অ্যালেক্স যখন সামনে আসবে তখন দেখা যাবে। পরে বললো আমি বললাম আর কতক্ষণ? পরে বললো এই তো চলে এসেছি, আর কিছুক্ষণ গেলে পাহাড়ের উপরে আমার ফ্রেন্ডের বাড়ি। আমি বললাম ও। পরে বললো ওই উপরে গেলে নেটওয়ার্ক থাকবে আর বাইরে গেলে নেটওয়ার্ক পাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। খুব কষ্ট হলো পাহাড় বেয়ে উঠতে, বেশি জায়গা নয়, এটুকু জায়গা উঠতে আমি হাঁপিয়ে গিয়েছি। তার উপরে অসুস্থ শরীর, বাড়িতে 2টা যুবতী মেয়ে আর একটা বৃদ্ধ মহিলা। পুরুষ আছে কিনা জানি না। ঘরের ভিতরে প্রবেশ করতে দেখি আমার সমবয়সী একটা ছেলে আছে, মানে এটাই তাদের সংসার। মাঝের 2 দিন কেটে গেল, আজকে 1 তারিখ। হ্যাঁ আজকে 1 তারিখ। হিমেলের পৃথিবী জুড়ে আছে নিস্তব্ধতা আর হতাশা। কি এক অদ্ভুত নীরবতা তাকে গ্রাস করেছে, বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। কেউ কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ না বাইরে কিছু বলে না। বিকেলের দিকে হিমেলার পরি চলছে এলেসকে মারার উদ্দেশ্যে, কিন্তু হিমেলের এই অদ্ভুত নীরবতা ভাবিয়ে তুলছে পরীকে। 1 ঘন্টা সিএনজি করে গেল, একদম পাহাড়ের মাঝামাঝি রাস্তা। এমন নির্জন রাস্তায় হিমেল কখনো আসেনি। কিছু গাড়ি চললেও মানুষের এরকম আনাগোনা নেই, হয়তো ভয়ে আসে না। গাড়ি থেকে নেমে 1-2 মিনিট হাঁটার পরে হিমেল দেখতে পেলে একটা বসার জায়গা, সেখানে বসে এক যুবক মোবাইলে যেন কার সাথে কথা বলছে। পরি হিমেলের হাতে একটা ছোট গুল্লি ধরিয়ে দিল। হিমেল জীবনে এসব কিছু ছুঁয়ে দেখেনি, তবুও তার হাত কাঁপছে না। ওর গুল্লি ধরার স্টাইল দেখে মনে হচ্ছে পেশাদার কিলার। পরি প্রথম বিচলিত হলেও পরে স্বাভাবিক ভেবে মেনে নেয়।